নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা অভিনয়। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। 1942 সনের কথা। তখন সমারোহের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছে। জাপানি বোমার ভয়ে সারা কলিকাতা শহর মনে মনে মাথায় হাত দিয়ে নিরতিশয় উৎকণ্ঠায় দিনাতিপাত করছে। সেই সময়ে একদিন সন্ধ্যার পর প্রবীর কুমার রায় নামে একটি যুবক তার বন্ধু সুরেশের সন্ধানে বেনেটোলা লেনের এক মেসে এসে হাজির হল। তার দিন দুই আগে হাতিবাগানের বাজারের পাশে বোমা পড়েছে। সুরেশ মেসেই ছিল। হঠাৎ প্রবীরকে দেখে বিস্মিত হয়ে বললে, এ কি প্রবীর, এ সময় তুমি কলকাতায়? বোমার ভয়ে আমরা কলকাতা ছেড়ে ময়মনসিংহ পালাতে পারলে বাঁচি, আর তুমি কিনা ময়মনসিংহ থেকে কলকাতায় এসে হাজির হলে। প্রবীরের মুখে একটা নিষ্প্রভ হাসি ফুটে উঠল। বললে, ময়মনসিংহের চেয়েও দূরে যাওয়ার পথে আমি কলকাতা এসেছি সুরেশ। তবে ময়মনসিংহ গেলে তোমরা বাঁচবে, কিন্তু আমি যেখানে যাবার চেষ্টায় আছি সেখানে যেতে হলে বাঁচা চলে না। সবিস্ময়ে সুরেশ জিজ্ঞাসা করলে, যুদ্ধে যাচ্ছ নাকি হে? হাসি মুখে প্রবীর বললে, যুদ্ধই বটে, তবে রণক্ষেত্রের যুদ্ধে নয়, জীবন যুদ্ধে। ভ্রুকুঞ্চিত করে সুরেশ বললে, হেঁয়ালির ভাষা ত্যাগ করে কি হয়েছে বলো দেখি। টিবি হয়েছে। চমকে উঠল সুরেশ। বললে, টিবি হয়েছে? কার টিবি হয়েছে হে? অবশ্যই আমার। তোমার? সুরেশ হাসতে আরম্ভ করলে। স্মিত মুখে প্রবীর জিজ্ঞাসা করলে, হাসছ যে? সুরেশ বললে, হাসছি টিবির বাসাখানি দেখে। পরিপুষ্ট, নধর, মসৃণ এমন বাসা বড়লোক ব্লাড প্রেশারের হলে মানায়, গরিব টিবির এরকম বাসা হয় না। প্রবীর বললে, তা হয় সুরেশ, বাঘের ঘরে ঘোগের বাসা অসম্ভব নয়। ভব নদীর পরপারে আমাকে পৌঁছে দেবার জন্যে যারা আমার ফুসফুসের মধ্যে তৎপর হয়েছেন, এখন তাদের উদ্যোগ পর্ব। এখন তারা নিজেদের জন্যে ঘাঁটি বাঁধতে ব্যস্ত। সে কার্য শেষ হলে ধ্বংসের কার্যে প্রবৃত্ত হবেন। তখন দিন দিন এই বপু তনুতে পরিণত হতে থাকবে। যে বাসার কথা বলছিলে তার কাঠে ধরবে ঘুণ, চুনবালিতে নোনা, তার এলামাটির চাঁপা ফুলের রং দেখতে দেখতে ফ্যাকাশে মেরে আসবে। বলে হাসতে লাগল। প্রবীরের কথা শুনতে শুনতে সুরেশ ঈষৎ চিন্তিত হয়ে পড়েছিল। প্রবীর তার বাল্যবন্ধু, এক গ্রামবাসী। উভয়ে একসঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলিকাতায় এক বাসায় বাস করে লেখাপড়া শেষ করে। MA পাশ করে সুরেশ মোটা মাহিনায় একটা সওদাগরি অফিসে চাকরি করছে। প্রবীর MSc পাশ করে দেশ সেবার একটা প্রবল আকাঙ্ক্ষা আর কল্পনা নিয়ে গ্রামে ফিরে গেছে। চাকরি সে করবে না, জমিদারি চালাবারও বিশেষ ইচ্ছে তার নেই। সুবিধা মতো দাম পেলে জমিদারি বিক্রয় করে দেবে। তার মনের একমাত্র বাসনা গাছপালা, জড়িবুটি, ফলমূল, অম্লক্ষার প্রভৃতির মধ্য দিয়ে জননী ধরিত্রী যে অপরিমিত কল্যাণ দান করার জন্য সতত উদ্যত হস্ত, পরিপূর্ণভাবে তা গ্রহণ করার জন্য গ্রামের পাশে এক বিরাট ভেষজ কারখানা প্রতিষ্ঠিত করবে। এই কারখানায় যে সকল রাসায়নিক সামগ্রী প্রস্তুত হবে তা বাংলাদেশের চাহিদা মিটিয়ে সারা ভারতবর্ষে এমনকি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এ যদি সে করতে পারে তবেই তার রসায়নশাস্ত্রে MSc পাশ করা সার্থক, অন্যথা ভস্যে ঘি ঢালা হবে। সুরেশ জানে প্রবীর বাজে কথা বলবার মানুষ নয়, অকারণ ভয় পাবার মতো দুর্বলতাও তার নেই। তাই তার কথায় ঈষৎ চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলে,
কে বললে তোমাকে তোমার টিবি হয়েছে? স্মিত মুখে প্রবীর বললে, দুজন। প্রথমত আমার অনুমান শক্তি, দ্বিতীয়ত কানাই ডাক্তার। হেসে উঠে সুরেশ বললে, তোমার অনুমান শক্তি? তুমি একজন ডাক্তার নাকি প্রবীর? প্রবীর বললে, মেডিকেল কলেজের ডিপ্লোমা পাওয়া ডাক্তার নই, কিন্তু বিধাতার হাত থেকে রোগ নির্ণয়ের ক্ষমতা পাওয়া ডাক্তার। সে কথার প্রমাণ কয়েকবারই দিয়েছি। কিন্তু আমার কথা না হয় বাদই দিলাম, কানাই ডাক্তার তো এমবি পাশ করা ডাক্তার। আমার পূর্ব ইতিহাস আর রোগের লক্ষণ শুনে বহুক্ষণ ধরে আমাকে পরীক্ষা করে দেখে তার আর বিশেষ কিছু সন্দেহ নেই। তবে সে বলে একেবারে সূত্রপাত। সুরেশ জিজ্ঞাসা করলে, পূর্ব ইতিহাস কি তোমার? আমার বড় মাসিমার ছোট জামাই হরিপদর বাড়াবাড়ি অসুখ শুনে দেখতে গিয়েছিলাম। আমার মাসতুতো বোন প্রতিভা আমাকে যাবার জন্য কান্নাকাটি করে লিখেছিল। শুনেছিলাম হরিপদ অনেক দিন ধরে কালা জ্বরে ভুগছে। গিয়ে দেখি কালা জ্বর নয়, যক্ষা। প্রতিদিন ঝলকে ঝলকে রক্ত উঠছে। কবিরাজকে জিজ্ঞাসা করাতে কবিরাজ বললে অনেক আগে কালা জ্বর বলে সন্দেহ হয়েছিল, গত 6 মাস যক্ষার চিকিৎসা চলছে। আমার যাবার দিন 7 পরে হরিপদ মারা গেল। মারা যাবার আগের দিন সে আমার দুহাত চেপে ধরে বলেছিল, প্রবীর, তোমার উপর অনেক বোঝা চাপিয়ে গেলাম ভাই। বাড়ি ফিরে আসবার 4-5 দিন পরেই বুঝতে পারলাম হরিপদ আমার উপর শুধু প্রতিবাদের ভারী চাপিয়ে যায়নি, তার ব্যাধির ভারও চাপিয়ে গেছে। কি করে বুঝলে? লক্ষণ দেখে। শরীর ম্যাজম্যাজ করে, কোনো জিনিসে উৎসাহ পাইনি, দুর্বলতা বোধ করি, খিদে কমে গেল, প্রত্যহ সন্ধ্যাবেলা জ্বর ভাব মনে হয়। এখনো হয়? হ্যাঁ, এখনো হয়। কতটা করে জ্বর ওঠে? থার্মোমিটারে জ্বর ওঠে না, অথচ মাথা টিপটিপ করে, চোখ জ্বালা করে, ঘন ঘন হাই ওঠে। ওকেই তো বলে সর্বনেশে চোরা জ্বর, যা ভেতরে ভেতরে শরীরকে খাক করে দেয়। গয়ের সঙ্গে কখনো রক্ত টক্ত দেখতে পেয়েছিলে? তা পাইনি, তবে গয়েরে আমি রক্তের গন্ধ পাই সুরেশ। গম্ভীর মুখে সুরেশ বললে, ও রক্তর গন্ধ নয়। তবে ভয়ের গন্ধ। হো হো করে প্রবীর উচ্চস্বরে হেসে উঠল, বললে, ও ভয়ে কম্পিত নয় বীরের হৃদয়। তবে এ কথা স্বীকার করতেই হবে, পরীক্ষা করে দেখার পর কানাই ডাক্তার যখন 15 আনা সন্দেহ প্রকাশ করলে, তখন বাকি 1 আনাকে সান্ত্বনার 1 আনা মনে করে মনটা একটু বিচলিত হয়ে উঠেছিল। যখন মনে হলো অবিলম্বে ছেড়ে যেতে হবে এই 22 বছরের যৌবনোচ্ছল স্বপ্নভরা জীবন, এই দুঃখময় বাংলাদেশ, আর দুঃখের নাগপাশ থেকে তাকে মুক্ত করবার দুর্বার সংকল্প, এই আকাশ বাতাস গন্ধ গান ভরা পৃথিবী। সুরেশ যোগ করে বললে, আর? স্মিত মুখে প্রবীর বললে, হ্যাঁ, আর তখন অকস্মাৎ এমন একটা অভিজ্ঞতা অর্জন করলাম যা সত্যি অদ্ভুত। চন্দ্র সূর্য ছাড়া আর একটা উজ্জ্বল জ্যোতিষ্ক যে আমাদের অগোচরে পৃথিবীর কোনো এক জায়গায় জ্বলে, আগে তা জানতাম না। ফস করে কে সেটা নিভিয়ে দিলে। শুধু চতুর্দিকই নয়, চন্দ্র সূর্য পর্যন্ত ঝাপসা হয়ে গেল। কিন্তু বেশিক্ষণের জন্য নয়। পরদিন সকালে ঘুম ভাঙবার পর চাঙ্গা হয়ে উঠলাম। মরতে যদি একান্তই হয় তো হাসি মুখে বীরের মতো মরাই ভালো। ভাবলাম ময়মনসিং শহরে গিয়ে কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিই। কানাই ডাক্তার বললে কোনো লাভ হবে না তাতে। সে ডাক্তারের পরামর্শের ওপর নির্ভর করে নিশ্চিত থাকা চলবে না। শেষ পর্যন্ত কলকাতায় যেতেই হবে। সুতরাং অনর্থক সময় নষ্ট না করে অবিলম্বে কলকাতায় গিয়ে ব্যবস্থা অবলম্বন করাই বিধেয়। সুরেশ জিজ্ঞাসা করলে, কি ব্যবস্থা অবলম্বন করবে এখানে? কলিকাতার কয়েকজন শ্রেষ্ঠ চিকিৎসকের নাম করে প্রবীর বললে, এই রাজা বিধান দেবেন বিধিমতে তাই পালন করব। যদি কোনো যক্ষা নিবাসে গিয়ে চিকিৎসা করাতে বলেন,
তাহলে অবিলম্বে সেখানে চলে যাব। অর্থাৎ একজন অনেস্ট সোলজারের মতো একটা গুড ফাইট দেব। তাতেও যদি পরাজিত হই, হাসি মুখে যমরাজের সঙ্গে শেক হ্যান্ড করব। বলে হাসতে লাগল। লক্ষ্মীবাবু। সুরেশের ঘরটি ডবল শয্যার ঘর। কামরার অপর প্রান্তে তক্তপোষের ওপর আপাদমস্তক গায়ের কাপড়ে আবৃত হয়ে প্রবীরের অগোচরে একটি লোক শুয়েছিল। সেই লক্ষ্মীনারায়ণ। গায়ের কাপড়ের ভিতর থেকে সে উত্তর দিলে, বলুন। জেগে আছেন? দাঁড়ান, একটু ভেবে দেখে বলি। অল্প একটু হেসে উঠে সুরেশ বললে, তাও বটে। প্রবীর নামে আমার এক বন্ধু এসেছে। তা বুঝেছি। আমাদের কথাবার্তা শুনেছেন? শুনেছি। সব? আগে হ্যাঁ, সব। জাপানি বোমা থেকে আরম্ভ করে যক্ষা নিবাস পর্যন্ত। এবার সুরেশ ও প্রবীর উভয়ই হেসে উঠল। সুরেশ বললে, এ বিষয়ে আপনি কি বলেন? আমি বলি, ওসব বড় বড় ডাক্তার আপাতত জিইয়ে রেখে প্রথমে বিনোদ চাটুর্যেকে দেখানো উচিত। সুরেশ বললে, আমিও তাই বলি। দয়া করে আলোয়ানের ট্রেঞ্চের ভিতর থেকে একবার বেরিয়ে আসুন তো। বোমা পড়বার ভয় আপাতত নেই। একটু পরামর্শ করা যাক। তাই করা যাক। বলে দুহাত দিয়ে গায়ের কাপড়টা পায়ের তলায় ফেলে দিয়ে সুরেশদের নিকটে এসে বসে লক্ষ্মীনারায়ণ বললে, নমস্কার প্রবীরবাবু। দুহাত যুক্ত করে ব্যস্ত হয়ে প্রবীর বললে, নমস্কার। লক্ষ্মীনারায়ণ বললে, আপনি যখন আপনার কাহিনী বলছিলেন তখন আমার মনে হচ্ছিল আমি যেন আমার কাহিনীই আপনার মুখ থেকে শুনছি। আপনার কাহিনী আর আমার কাহিনী অবিকল এক। তফাৎ শুধু আপনি দিন 7 যক্ষা রোগীর সেবা করেছিলেন আর আমি করেছিলাম মাস 7-এরও বেশি। বিনোদ চাটুর্যকে দেখিয়ে শিশি 4 ওষুধ খেয়ে সম্পূর্ণ ভালো হয়ে গেছি মশাই। আপনি যেসব ডাক্তারের নাম করছিলেন, বিদ্যেতে বিনোদ চাটুর্যে তাদের কারোর চেয়ে কম নন। তবে বয়সে কম বলে অভিজ্ঞতায় হয়তো কিছু কম। কিন্তু অভিজ্ঞতা বেশি হলেই যে ডাক্তার মারাত্মক হয় না, তার দুর্দান্ত প্রমাণ আমাদের গ্রামের রাজকুমার ডাক্তার। বলে হাসতে লাগল। কিছুক্ষণ তিনজনে মিলে একটা গভীর পরামর্শ চলল। লক্ষ্মীনারায়ণের মুখে তার নিজের কথা এবং আরও কয়েকজন রোগীর বিষয়ে বিনোদ ডাক্তারের বিস্ময়জনক রোগ নির্ণয় এবং সুচিকিৎসার কাহিনী শুনে বিনোদ ডাক্তারকে দেখানোই প্রবীর স্থির করে ফেললে। একই ব্যাধিতে পীড়িত রোগী নিজ মুখে সম্পূর্ণ সুস্থ হওয়ার সাক্ষ্য দিচ্ছে, তার চেয়ে বড় সার্টিফিকেট আর কিছু হতে পারে না। সুরেশ বললে, স্বচক্ষেই তো দেখলাম লক্ষ্মীনারায়ণবাবুর দিন দিন তলিয়ে যাওয়া আর দেখতে দেখতে কয়েকদিনে ভেসে ওঠা। সুতরাং ডক্টর বিনোদ চ্যাটার্জি সে বিষয়ে আর সন্দেহ নেই। কাল শনিবার সকাল সকাল ছুটি। কালই আপনি প্রবীরকে ডক্টর চ্যাটার্জি চেম্বারে নিয়ে যান লক্ষ্মীবাবু। গাত্রোত্থান করে লক্ষ্মীনারায়ণ বললে, যথা আজ্ঞা, তাই হবে। 2 বন্ধুতে আপাতত আড্ডা জমান। সহাস্য মুখে প্রবীর বললে, এখন কিন্তু আমরা 3 বন্ধু। লক্ষ্মীনারায়ণ বললে, নিঃসন্দেহে। 3য় বন্ধু কিন্তু উপস্থিত চলিল আলোয়ানের ট্রেঞ্চের মধ্যে আশ্রয় নিতে। জাপানি বোমার ভয় না থাকতে পারে, কিন্তু আবহাওয়া রাজ্যে দুর্দান্ত শৈত্যের বাষ্প ছাড়তে আরম্ভ করেছেন, তাও কম মারাত্মক নয়। লক্ষ্মীনারায়ণের কথা শুনে প্রবীর ও সুরেশ হাসতে লাগল। পরদিন অপরাহ্নে প্রবীরকে নিয়ে লক্ষ্মীনারায়ণ ডক্টর চ্যাটার্জির চেম্বারে উপস্থিত হল। বেয়ারাকে দিয়ে স্লিপ পাঠিয়ে উভয়ে অপেক্ষাকক্ষে গিয়ে উপবেশন করল। প্রশস্ত ঘর। রোগী এবং রোগীর সঙ্গীদের বসবার জন্য অনেকগুলি সোফা এবং চেয়ার আছে। মধ্যস্থলে একটি বৃহৎ গোলাকার টেবিল। অপেক্ষকদের অবসর বিনোদনের জন্য তার উপর মাসিক, পাক্ষিক এবং সাপ্তাহিক সচিত্র পত্রসমূহ স্তূপাকারে সজ্জিত। অপেক্ষকদের মধ্যে নানা লোকের নানা প্রকারের অবস্থা। আত্মীয়দের আরোগ্য সম্বন্ধে যে প্রায় হতাশ হয়েছে,
বিমর্ষ মুখে নত মস্তকে সে স্তব্ধ হয়ে বসে আছে। যে সৌভাগ্যবান নিশ্চিত আরোগ্যের অভয়বাণী পেয়েছে, সকলের সঙ্গে আলাপ আলোচনার জন্য সে ব্যস্ত। যুদ্ধে জাপানের জয় পরাজয় সম্বন্ধে একটা সুনির্দিষ্ট অভিমত শোনাবার ব্যগ্রতা তার আছে। সংশয়ের অনিশ্চয়তার দোলায় যে দোলায়িত, দ্রুতগতিতে সে ছবির পাতা উল্টে যাচ্ছে। চোখে আর ছবিতে কতটা বোঝাপড়া হচ্ছে তা বোধ করি সে নিজেও ঠিক বলতে পারে না। আর প্রবন্ধের মর্মকথার মধ্যে যে নিবিষ্ট হয়েছে, সে সম্ভবত এসেছে আরোগ্যের পর ফিটনেসের সার্টিফিকেট নিতে। আধ ঘণ্টাটাক পরে লক্ষ্মীনারায়ণ ও প্রবীরের ডাক পড়ল। লক্ষ্মীনারায়ণকে দেখে বিনোদ চাটুর্যে চিনতে পারলেন। বললেন, কি খবর আপনার, কেমন আছেন? লক্ষ্মীনারায়ণ বললে, আমি ভালো আছি। প্রবীরকে দেখিয়ে বললে, অসুখ আমার বন্ধুর। কি অসুখ? অনেকটা আমারই মতো। সহাস্য মুখে ডক্টর চ্যাটার্জি বললেন, তাহলে তো কোনো অসুখই নয়। প্রবীর বললে, দেশে যে ডাক্তার আমাকে দেখছিলেন, এখানকার ডাক্তারকে দেখাবার জন্য তিনি একটা রিপোর্ট দিয়েছেন। বলে পকেট থেকে একটা খাম বার করে ডক্টর চ্যাটার্জির হাতে দিলে। নিবিষ্ট চিত্তে রিপোর্ট পাঠ করে ডক্টর চ্যাটার্জি জিজ্ঞাসা করলেন, আপনার ভগ্নিপতির সঙ্গে খাবার দাবারের ছোঁয়াছুঁয়ি কিছু হতো না তো? জ্ঞানত তো হতো না, অজ্ঞাতসারে যদি হয়ে থাকে বলতে পারিনি। তেষ্টা পেলে রোগীর ঘরের গেলাসে জলটল খেতেন? না, তা খেতাম না। কাছাকাছি মুখোমুখি হয়ে কথাবার্তা বলতেন? ঈষৎ চিন্তা করে প্রবীর বললে, সাধারণত বলতাম না, তবে খুব যখন কষ্টের অবস্থায় কাছে ডেকে কিছু বলতো তখন বলতে হতো। রাত্রে রোগীর ঘরে শুতেন? পাশের ঘরে শুতাম, কিন্তু অবস্থা যখন সংকটাপন্ন হতো তখন 2-4 ঘন্টাও রোগীর সঙ্গে কাটাতে হতো। আরও 2-4টে প্রয়োজনীয় প্রশ্ন করে ডক্টর চ্যাটার্জি বললেন, আসুন এবার আপনাকে পরীক্ষা করে দেখি। ঘরের এক কোণে একটা ঘেরা জায়গার মধ্যে রোগী পরীক্ষার শয্যা। তথায় প্রবীরকে নিয়ে গিয়ে শয্যার ওপর শুইয়ে ডক্টর চ্যাটার্জি পরীক্ষা কার্যে প্রবৃত্ত হলেন। প্রথমেই তীক্ষ্ণ গভীর দৃষ্টির দ্বারা ক্ষণকাল রোগীর আকৃতি পর্যবেক্ষণ করলেন। তারপর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আপাদমস্তক সকল স্থান সযত্নে পরীক্ষা করে দেখলেন। সর্বশেষে স্টেথোস্কোপের সাহায্যে রোগীর ফুসফুসের নিভৃততম প্রদেশে উপনীত হয়ে সুদূরপ্রসারী অনুসন্ধান কার্যে সমাহিত হলেন। গভীর অভিনিবেশ সহকারে কান পেতে শ্বাস প্রশ্বাসের কথোপকথন শুনতে লাগলেন। বুক, পিঠ, পাঁজরা সকল প্রদেশের সংবাদ আহরণ শেষ হলে প্রবীরকে নিয়ে পূর্বস্থানে ফিরে এসে বললেন, না, ও সব কিছু নয়, ওষুধ লিখে দিচ্ছি, 2-4 শিশি খেলেই ভালো হয়ে যাবেন। চিঠির কাগজের 2 পৃষ্ঠা ভরে প্রেসক্রিপশন ও উপদেশাদি লিখে প্রবীরের হাতে দিয়ে সহাস্য মুখে ডক্টর চ্যাটার্জি বললেন, ভয় নেই, ঠিক আছেন। উৎফুল্ল মুখে প্রবীর জিজ্ঞাসা করলে, এক্স রে করতে হবে কি ডক্টর চ্যাটার্জি? ডক্টর চ্যাটার্জি বললেন, নিশ্চয়ই হবে, ওইতে সব লিখে দিয়েছি। আপনার ক্ষেত্রে তো একজন ডাক্তার সন্দেহ করছেন, এ রোগের কেউ স্বপ্ন দেখলেও আমরা এক্স রে করাই। প্রয়োজনীয় কথাবার্তা শেষ করে ডাক্তারকে দক্ষিণা দিয়ে প্রবীর ও লক্ষ্মীনারায়ণ প্রস্থান করলে। 1 দিন পরে প্রবীর একাই ডক্টর চ্যাটার্জির চেম্বারে এসে উপস্থিত হল। প্রবীরকে দেখে ডক্টর চ্যাটার্জি জিজ্ঞাসা করলেন, কেমন আছেন? প্রফুল্ল মুখে প্রবীর বললে, ভালো আছি। এক্স রে তো করিয়েছেন দেখছি। হাতের বৃহৎ খাম থেকে এক্স রে প্লেট বার করতে করতে প্রবীর বললে, আগে হ্যাঁ করিয়েছি, তারা বললেন কোথাও কিছু নেই। দেখবেন তো আপনি? স্মিত মুখে ডক্টর চ্যাটার্জি বললেন, খরচপত্র করে করালেন, একবার দেখতে হবে বই কি। তারপর এক্স রে প্লেটখানা কিছুক্ষণ পরীক্ষা করে দেখে প্রবীরের হাতে প্রত্যর্পণ করে বললেন, তবে আর কি, এখন নিশ্চিন্ত হয়ে দেশে ফিরে যান।
দেহে একটু শক্তি সামর্থ্য পেয়েছেন তো? তা পেয়েছি। সহাস্য মুখে বিনোদ ডাক্তার বললে। এক্স রে ব্লেড পাবার পর থেকে? ব্যগ্রকণ্ঠে প্রবীর বললে, হাগে না, তার আগে থেকেই, আপনার অভিমত পাবার পর থেকে। ডক্টর চ্যাটার্জি বলুন। দেশ থেকে আপনাকে এক আধখানা চিঠি লিখবার দরকার হতে পারে হয়তো। কিসের জন্য? যদি কোনো উপদেশ অথবা পরামর্শ নেবার দরকার ঘটে। তা লিখবেন। আপনার সময় অতিশয় মূল্যবান। চিঠির উত্তর দিতে সে সময়ের খানিকটা অপব্যয় নিশ্চয়ই হবে। সেজন্য ক্ষতিপূরণ স্বরূপ যৎসামান্য আপনার কাছে রেখে যাচ্ছি। বলে কুণ্ঠিতভাবে প্রবীর একখানা 100 টাকার নোট টেবিলের উপর দিয়ে ডক্টর চ্যাটার্জির সম্মুখে চালিয়ে দিলে। যে পথে নোটখানা এসেছিল ঠিক সেই পথে তাকে ফিরিয়ে দিয়ে হাসতে হাসতে ডক্টর চ্যাটার্জি বললেন, ফিস নেই, বকশিস নেই নে। ব্যগ্র অপ্রস্তুত কণ্ঠে প্রবীর বললে, না না ডক্টর চ্যাটার্জি, আমি তেমন কিছু নিশ্চয়ই মিন করিনি। তেমন কোনো উদ্দেশ্য আমার ছিল না। তেমনই হাসতে হাসতে ডক্টর চ্যাটার্জি বললে, ঠিক আছে, দরকার পড়লে চিঠি লিখবেন। আপনার বিয়ে হয়েছে প্রবীরবাবু? আগে না, হয়নি। দেশে ফিরে গিয়ে ঘটক লাগান, বিয়ে করুন। বিয়ে আমি করতে পারি? নিশ্চয়ই পারেন। না পারবার মতো কোনো অপরাধ তো আপনি করেননি। সহসা প্রবীরের চক্ষের সম্মুখে ধরিত্রী পুনরায় নূতন আলোক, নূতন গীতি, নূতন গন্ধ, নূতন অনুভূতি নিয়ে উদ্ভাসিত হয়ে উঠল। চন্দ্র সূর্যের অতিরিক্ত যে তৃতীয় জ্যোতিষ্ক ভীষণ ব্যাধির আশঙ্কায় একদিন নিবে গিয়েছিল, দ্বিগুণ প্রভায় তা আবার জ্বলে উঠল। তবে আর কি অমিয়া, তবে আর কি? তোমার আমার মিলনের পথে আর কোনো বাধা রইল না। তোমার দুর্বার প্রেম নিষ্ফল হবার নয়, সেই প্রেমেরই কল্যাণে দুঃসহ সংশয়ের হাত থেকে মুক্তি লাভ করেছি। বাড়ি ফিরবেন কবে? ডক্টর চ্যাটার্জির কণ্ঠস্বরে প্রবীর ক্ষণকালের চিন্তাস্বপ্ন থেকে জাগ্রত হয়ে উঠল। বললে, গিরিডিতে আমার এক মামা থাকেন। আমাকে যাবার জন্য বিশেষ করে লিখেছেন। এত কাছাকাছি যখন এসে পড়েছি, ভাবছি দিন 10-15 সেখানে কাটিয়ে যাই। অন্য পরিবারের মধ্যে বাস করায় আমার পক্ষে আর কোনো আপত্তি নেই তো ডক্টর চ্যাটার্জি? কিছুমাত্র না। ডক্টর চ্যাটার্জিকে ফিস এবং সকৃতজ্ঞ ধন্যবাদ দিয়ে প্রসন্ন অন্তঃকরণে প্রবীর প্রস্থান করলে। 10-15 দিনে গিরিডি থেকে ফেরা হয়ে উঠল না। মাসের শেষের দিকে একদিন প্রবীর নিজ গ্রামে প্রত্যাবর্তন করলে। গৃহে পৌঁছে সে অবগত হল, কাশীধামে কানাই ডাক্তারের মায়ের মৃত্যু হওয়ায় কানাই কাশী গেছে। তথায় শ্রাদ্ধাতি সমাপন করে তারপর দেশে ফিরবে। সন্ধ্যার পর প্রবীর উৎফুল্ল হৃদয়ে অমিয়াদের গৃহাভিমুখে রওনা হল। কানাই ডাক্তার ছাড়া একমাত্র অমিয়াই তার অসুখের কথা জানে। কলিকাতা রওনা হবার আগের দিন প্রবীর এই দুঃসংবাদ তাকে জানায়। শুনে অচিন্তিত বিপদের উৎকট আতঙ্ক নৈরাশ্যে অমিয়া একেবারে ভেঙে পড়েছিল। আজকার শুভ সংবাদে অমিয়ার সেই দুশ্চিন্তা মলিন মুখ আবার কিরূপ উৎফুল্ল হয়ে উঠবে, সেই কথা ভাবতে ভাবতে প্রবীর পথ চলছিল। একই গ্রামে বাস বলে বাল্যকাল হতেই অমিয়ার সহিত তার পরিচয়। উভয়ের কলকাতায় অধ্যয়নকালে এই পরিচয় ক্রমশ অন্তরঙ্গতায় এবং অন্তরঙ্গতা থেকে শেষ পর্যন্ত সুগভীর প্রেমে পরিণতি লাভ করে। প্রবীর যে সময়ে এমএসসি পড়ে, সেই সময়ে অমিয়া গ্রামের স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে কলিকাতায় তার মাতুলালয়ে আইএ অধ্যয়ন করতে আসে। রূপে, গুণে, অর্থে, বিদ্যায়, চরিত্রে প্রবীরের মতো দুর্লভ পাত্রের সহিত অমিয়ার বিবাহ শুধু বাঞ্ছনীয়ই নয়, পরন্তু সুনিশ্চিত ব্যাপার জানা থাকায় অমিয়ার মামাবাড়িতে উভয়ের মেলামেশার সুযোগ হতে পেরেছিল অবাধ। কিন্তু গোল বেঁধেছিল একটু এই মাতুলালয়ী কমলা নামে একটি পরমা সুন্দরী এবং সপ্রতিভ মেয়েকে নিয়ে। অমিয়ার এক মামাতো বোনের সে ছিল সহপাঠিনী।
সর্বদাই সে এই গৃহে বেড়াতে আসত এবং দৈবযোগে একাধ দিন প্রবীরের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যেত। এই দৈবযোগের আবর্তন ক্রমশ এরূপ অবিলম্বিত হতে লাগল যে এর মধ্যে মানুষের ইচ্ছাযোগের অস্তিত্ব সন্দেহ করলে বিশেষ কিছু অন্যায় হয় না। দেখা সাক্ষাতের আনুকূল্যে পরিচয়ও হয়ে চলল ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর। পরিচয় স্থাপন করবার বিষয়ে কমলা মেয়েটির শুধু যে একটা সহজ দক্ষতা ছিল তাই নয়, বর্তমান ক্ষেত্রে সে একটা বিশেষ সুযোগও খুঁজে পেয়েছিল। সে ছিল আইএসসি ক্লাসের 2য় শ্রেণীর ছাত্রী। সুতরাং একজন প্রথম শ্রেণীর আর্টসের ছাত্রীকে পিছনে ফেলে রেখে এমএসসি ক্লাসের বিজ্ঞানের ছাত্রের সঙ্গে এসে অবলীলাক্রমে আলাপ জমাত। তার আচরণের দ্বারা প্রকাশ পেত বিজ্ঞানের ছাত্রী হিসাবে প্রবীরের উপর তার একটা অগ্রাধিকার থাকা স্বাভাবিক। কমলার এইরূপ প্রবল আবির্ভাবের দাপটে অমিয়া সন্ত্রস্ত হয়ে উঠেছিল। তার অন্তঃকরণ অনুদার ছিল না, কিন্তু প্রণয়ের ক্ষেত্রে ঔদার্যের কোনো অর্থ হয় না। দিনে দিনে কমলার প্রতি তার মন বিরূপ হয়ে উঠেছিল, কিন্তু মনের এই অনতি উগ্র বৈরূপ্য সহসা সেদিন তিক্ত বিদ্বেষে পরিণত হয়েছিল যেদিন সে প্রথম জানতে পারে প্রবীরের সঙ্গে কমলার বিবাহ প্রস্তাবের কথা। সেদিন শান্ত ভালো মানুষ অমিয়া তার মনের স্থৈর্য ধরে রাখতে পারেনি। আশ্বাস দিয়ে প্রবীর তাকে বলেছিল, ভয় পাও কেন অমিয়া? সত্যি সত্যি তুমি যে আমার স্ত্রী, শুধু মন্ত্রপাঠ করিনি বলেই সে বিশ্বাস হারাও কেন? এ আশ্বাসে অমিয়ার মনের সন্ত্রাস হয়তো খানিকটা অপসৃত হয়েছিল, কিন্তু বিদ্বেষ এত সহজে যায় না। অমিয়াদের গৃহে পৌঁছে প্রবীরের প্রথম দেখা হলো অমিয়ার মা সুরবালার সহিত। প্রবীরকে দেখে সাদরে তাকে আহ্বান করে সুরবালা বললেন, কবে এলে বাবা মামার বাড়ি থেকে? সে কথার উত্তর দিয়ে প্রবীর বললে, মেসমশাই কোথায় মাসিমা? তিনি নন্দীপুরে গিয়েছেন। আজই ফিরবেন তো? হ্যাঁ, আজই ফিরবেন, তবে বেশি রাত হতে পারে। অমিয়া কোথায়? তুমি মাঝের ঘরে গিয়ে বসো, আমি অমিয়াকে ডেকে দিচ্ছি। মাঝের ঘরে প্রবেশ করে একটা চেয়ারে বসে প্রবীর একখানা ছবির বই নিয়ে পাতা উল্টাচ্ছে, এমন সময় অমিয়া প্রবেশ করলে। প্রবীরের কাছে এসে নত হয়ে করজোড়ে প্রণাম করে একটা চেয়ারে বসে জিজ্ঞাসা করলে, কবে এলে প্রবীরদা? কাল সন্ধ্যায়। দুঃসংবাদ নিয়ে গিয়েছিলাম অমিয়া, সুসংবাদ এনেছি তোমার জন্য। অমিয়ার মুখ প্রদীপ্ত হয়ে উঠল। সুসংবাদ এনেছ? তাহলে ওসব কিছু নয় তো? একেবারে কিছু নয়। মস্ত বড় ডাক্তার বিনোদ চাটুর্যে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে তিনি বলেছেন ফুসফুস একেবারে নির্দোষ। এক্সরে করিয়েও তাই প্রতিপন্ন হয়েছে। তোমারই পুণ্যে অত বড় সাংঘাতিক রোগের হাত থেকে পরিত্রাণ পেয়েছে অমিয়া। প্রসন্ন মুখে অমিয়া বললে, বাঁচা গেল। তারপর দুহাত যুক্ত করে ঈষৎ নতমস্তকে প্রবীরের অলক্ষিতে একটা প্রণাম করলে। হয়তো প্রণামই করলে কোনো ঠাকুর দেবতার উদ্দেশ্যে। স্মিত মুখে প্রবীর বললে, বিনোদ ডাক্তার কি বলছিলেন জানো অমিয়া? বলছিলেন দেশে ফিরে গিয়ে ঘটক লাগিয়ে বিয়ে করুন। মনে মনে উত্তর দিয়েছিলাম, স্বয়ং বিধাতা পুরুষ ঘটক হয়ে যার বিয়ে দিয়েছেন সে আবার ঘটক লাগাবে কেন? বলে উচ্চস্বরে হেসে উঠল। অমিয়া? জিজ্ঞাসু নেত্রে অমিয়া প্রবীরের প্রতি দৃষ্টিপাত করলে। এবার তাহলে চলো। কোথায়? আমাদের বাড়ি। মৃদু হাস্যের একটা ক্ষীণ আভা অমিয়ার অধর প্রান্তে দেখা দিলে। বললে, বিয়ের কথা বলছো প্রবীরদা? ব্যগ্রকণ্ঠে প্রবীর বললে, অতি অবশ্য বলছি। আজই মাসিমার সঙ্গে কথা কয়ে বিয়ের দিন স্থির করে যাব। সামনের ফাল্গুন মাসেই কোনো শুভ দিনে বাড়িতে লক্ষ্মী প্রতিষ্ঠা করতে হবে। এক মুহূর্ত নীরবে কি চিন্তা করে অমিয়া বললে, আমি বলি প্রবীরদা, বিয়ে এখন কিছুদিন থাক। বিস্মিত কণ্ঠে প্রবীর বললে, কেন?
নিমেষের জন্য প্রবীরের প্রতি দৃষ্টিপাত করে অমিয়া বললে, রোগটা তো বিশ্রী প্রবীরদা, এই রোগে বিয়ে। অমিয়ার বাক্যের শেষ পর্যন্ত অপেক্ষা না করে অধীর উচ্ছ্বসিত কণ্ঠে প্রবীর বললে, রোগ তো বিশ্রী নিশ্চয়ই, কিন্তু রোগ কোথায় অমিয়া? রোগ তো আমার ফুসফুসে ছিল না, ছিল আমার মস্তিষ্কে। ডাক্তার নিশ্চিত হয়েছেন, আমি নিশ্চিত হয়েছি, তুমি হতে পারছো না কেন? অমিয়া বললে, কানাই ডাক্তার বলেন এ রোগে যত সাবধানী কেউ হোক না কেন, অতি সাবধানী তাকে বলা চলে না। এবার প্রবীর প্রচণ্ড ক্রোধে প্রজ্বলিত হয়ে উঠল। উত্তপ্ত কণ্ঠে বললে, চুলোয় যাক তোমার কানাই ডাক্তার। এ সাবধান তুমি কার জন্যে হতে বলছো? আমার জন্যে না তোমার নিজের জন্যে? মৃদু কণ্ঠে অমিয়া বললে, তুমি রাগ করছো প্রবীরদা, কিন্তু নিজের জন্যে সাবধান হওয়া কি খুব একটা গর্হিত কাজ? লোকে কথায় বলে সাবধানের বিনাশ নেই। প্রবীর বললে, খুব ভালো কথা। অতি সাবধানী হয়ে তুমি অবিনশ্বর হও। একটা কথা তোমাকে বলি অমিয়া, প্রবীর রায় সব কিছু করতে পারে, পারে না শুধু বিয়ের জন্যে সাধাসাধি করতে। সুতরাং বিদায়। বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। তারপর পুনরায় চেয়ারে বসে পড়ে বললে, আরও একটা কথা বলে যাই, যে আঘাত অনর্থক তুমি আমাকে দিলে তার প্রতিশোধ আমি নেব। কেউটে সাপকে বর্ষা দিয়ে বিঁধলে কেউটে সাপ কি করে জানো? নিজের দেহ নিজে দংশন করে। আমিও তাই করব। এই ফাল্গুন মাসেই বিয়ে করব। কাকে বলতে পারো? স্খলিত মৃদু কণ্ঠে অমিয়া বললে, বোধহয় কমলাকে। প্রবীর বললে, হ্যাঁ ঠিক বলেছ, কমলাকে। তাতে প্রতিশোধটা একটু বেশি রকম রঙিন হয়ে উঠবে না কি অমিয়া? ধীরে ধীরে মাথা নেড়ে অমিয়া বললে, মনে তো হয় না। আমি যখন হাতে পেয়ে তোমাকে ছেড়ে দিলাম, তখন কমলাকেই বিয়ে করো আর অমলাকেই বিয়ে করো, তাতে আমার এমন কি এসে যায়? প্রবীর বললে, যায় বই কি অমিয়া, কাটা ঘায়ে নুনের ছিটে দিলে কিছু ইতর বিশেষ হয়। এক মুহূর্ত তীক্ষ্ণ নেত্রে অমিয়ার প্রতি চেয়ে থেকে পুনরায় বললে, কোনো জায়গায় তোমার বিয়ের কথা হচ্ছে কি অমিয়া? নত নেত্রে অমিয়া নিঃশব্দে বসে রইল। বলো না, লজ্জা কিসের? মৃদু স্বরে অমিয়া বললে, এক জায়গায় হচ্ছে। পাকাপাকি হয়ে গেছে? প্রায়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে প্রবীর বললে, বাহ বাহ, তবে আর দুঃখ কিসের? তাহলে তো অমিয়া নাটক শেষ পর্যন্ত মিলনান্ত নাটকেই দাঁড়াবে। প্রবীরের কিন্তু সে নাটকের চতুর্থ অঙ্কেই নিষ্ক্রমণ। বলে প্রস্থানোদ্যত হল। প্রবীরদা? ফিরে দাঁড়িয়ে প্রবীর বললে, আবার পেছু ডাকো কেন? একটু দাঁড়াও, একটা প্রণাম করি। অমিয়ার কথা শুনে হেসে উঠে প্রবীর বললে, ও হো হো, তাও তো বটে। এও যে অভিনয়ের একটা দস্তুর, ছেড়ে যাচ্ছিল। প্রণাম করে উঠে মৃদু হেসে অমিয়া বললে, অমিয়া নাটক ভারী কঠিন নাটক প্রবীরদা, অনেক শক্ত অভিনয় এতে আমাকে করতে হলো। আর করেছও চমৎকার, একটা সুবর্ণ পদক দাবি করতে পারো। প্রেম নেই, প্রণয় নেই, ভালোবাসা নেই, অথচ আছে তার পরিচ্ছন্ন অভিনয়। প্রজ্বলিত হুতাশনের মতো প্রবীর সবেগে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। সে রাত্রে এক মুহূর্তও প্রবীর চোখের পাতা বুঝতে পারলে না। সারা রাত্রি অনিদ্রায় কেটে গেল অগ্নিগর্ভ চিন্তার দহনে। কি স্থূল আর ক্লেদাক্ত এই নিষ্প্রাণ পৃথিবীখানা! প্রবীরের ইচ্ছা হচ্ছিল দুহাতে চেপে ধরে এই নির্মম পৃথিবীটাকে গুঁড়িয়ে উড়িয়ে দেয়। সহসা একসময় মনে পড়ে গেল কমলাকে। ঘন লালসার মতো একটা কোনো আঠালো বস্তু তার মনকে অধিকার করে বসল। অধীরোদ্যত হৃদয়ের মধ্যে চপল সুরে ধ্বনিত হতে লাগল, এসো এসো কমলা, তোমার দেহ আর রূপ নিয়ে এসো। মন কিন্তু সযত্নে আবৃত করে রেখো রূপের সুবর্ণ পেটিকার মধ্যে। মনের কারবারে
দ্বিতীয়বার দেউলে হবার আশঙ্কায় আর কিছুতেই প্রবেশ করা নয়। অপমানকর অপ্রত্যাশিত প্রত্যাখ্যানের ক্ষোভে ভাবপ্রবণ প্রবীরের সমস্ত অন্তঃকরণ বিষাক্ত হয়ে উঠল। সকালে উঠেই সে আত্মনিয়োগ করলে প্রতিশোধের ব্যবস্থা বিধানে। হিংসা কঠিন মনকে শান্ত হবার অবকাশ দেওয়া হবে না। প্রতিশোধের যে নিষ্ঠুর আঘাত করবার জন্য উদ্যত হয়েছে, তার দুদিকে দুই ফলক। একদিকের ফলক বিদীর্ণ করিবে অমিয়াকে, অপরদিকের নিজেকে। প্রেম পুড়ে গিয়ে তার ভস্ম থেকে হিংসার যে তীক্ষ্ণ অঙ্কুর উদ্গত হয়েছে, সযত্নে বর্ধিত করতে হবে তাকে। প্রবীরের যে আত্মীয়ের দ্বারা কমলার পিতা প্রবীরের সহিত কমলার বিবাহের চেষ্টা করেছিল, তার কাছে লোক মারফত প্রবীর চিঠি পাঠালে। সে চিঠির উত্তরে অবিলম্বে প্রবীরের কর্মচারীর সহিত কমলার পিতা, প্রবীরের আত্মীয় এবং আরও কয়েকজন লোক এসে উপস্থিত হল প্রবীরকে আশীর্বাদ করার জন্য। জমিদার বাড়ির পাকা নহবতখানায় নহবত বেজে উঠল। গ্রামের আকাশকে পরিব্যাপ্ত করে সানাইয়ের করুণ মিষ্ট সুর চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগল। জমিদার গৃহের সংস্কার কার্যে রাজমিস্ত্রি নিযুক্ত হল। প্রজাদের বসবার জন্য বহিঃপ্রাঙ্গণে প্রশস্ত চন্দ্রাতপ নির্মিত হবে। তার জন্য বাঁশ, শালের খুঁটি প্রভৃতি উপকরণ এসে পড়তে লাগল। বিবিধ কর্তব্যের ভার গ্রহণ করবার জন্য জমিদার গৃহে হাজির হতে আরম্ভ করলে বিভিন্ন প্রজার দল। সমস্ত গ্রামখানা আনন্দে কোলাহলে চকিত হয়ে উঠল। উৎসব আয়োজনের এই গোলমালের মধ্যে আলো অন্ধকার মাখা এক ধূসর সন্ধ্যায় একদিন ছইঘেরা একখানা গরুর গাড়িতে আরোহণ করে অমিয়ার পিতামাতা ও অমিয়া কলিকাতার পথে রওনা হল। কথাটা প্রবীরের অগোচর রইল না। তার অধর প্রান্তে একটা নির্মম হাস্যের অস্পষ্ট রেখা ঝিলিক মেরে গেল। মনে মনে সে বললে, পালিয়ে পরিত্রাণ পাবে মনে করেছ অমিয়া? ডাকঘরের কল্যাণে যথা সময়ে আমার মর্মস্তুদ বান তোমার কাছে উপস্থিত হবে। বিবাহের দিন পাঁচেক পূর্বে প্রবীর অমিয়ার মামার বাড়ির ঠিকানায় সাদা খামে ভরে একখানা জমকালো ছাপা নিয়ন্ত্রণপত্র অমিয়ার নামে পাঠিয়ে দিলে। চিঠির তলদেশে নিজ হস্তে যোগ করলে, পালিয়ে গেলে অমিয়া? গ্রামে থাকলে কমলার বাসর ঘরে তোমাকে টেনে নিয়ে এসে গান গাইয়ে ছাড়তাম। প্রবীর। এই প্রবীরের মর্মস্তুদ বান। এই চিঠির উত্তর অবশ্য প্রবীর প্রত্যাশা করেনি। 1 মাসের অধিক হল কমলার সঙ্গেই তার বিবাহ হয়ে গেছে। এর মধ্যে অমিয়ার কোনো সংবাদও সে পায়নি। একদিন কলিকাতার চিঠিপত্র দেখতে দেখতে হাতে পড়ল একটা খামে মোড়া চিঠি। উপরের ঠিকানা অমিয়ার হাতের অক্ষরে। খাম থেকে চিঠি বার করে প্রবীর পড়তে লাগল। শ্রী শ্রীচরণ কমলেশু। প্রবীরদা, তোমার বিয়ের নিমন্ত্রণপত্র যথাসময়ে পেয়েছি। তুমি যে শুধু লিখেছ আমি সেখানে থাকলে কমলার বাসর ঘরে আমাকে টেনে নিয়ে গিয়ে গান গাইয়ে ছাড়তে, নাচিয়ে ছাড়তে, সে কথাও যে লেখনি, তার জন্য আমি সত্যিই তোমার কাছে কৃতজ্ঞ। নির্মম হতে গিয়েও তুমি আমার প্রতি খানিকটা করুণা করেছ। তোমার বিয়ে তো হয়ে গেল, আমিও ফাঁকি পড়ছি নে। আমার বিয়ের দিনও ঘনিয়ে এসেছে। রাজরাজরার ঘরে আমার বিয়ে। পাত্রকে জানো? দণ্ডপানি শ্রী শ্রী যমরাজ। বাসর কোথায় হবে জানো? গঙ্গার উপকূলে নিমতলার ঘাটে। তোমার বিয়েতে তুমি আমাকে নিমন্ত্রণ করেছ, আমি কিন্তু তোমাকে নিমন্ত্রণ করতে সাহস পেলাম না। যা সেন্টিমেন্টাল তুমি, আমার বাসর ঘরে বসে হয়তো এমন শ্বাস প্রশ্বাস ছাড়তে আরম্ভ করবে যে আমার শ্বশুরবাড়ি যাওয়ার সমস্ত পথটা তার বাষ্পে বিষিয়ে উঠবে। তুমি সেদিন বলেছিলে এ সংসারে প্রেম নেই, ভালোবাসা নেই। আছে প্রবীরদা, নিশ্চয়ই আছে। না যদি থাকতো সেদিন কি তোমার সামনে অমন পরিচ্ছন্ন অভিনয় করতে পারতাম? যেদিন তোমার সঙ্গে শেষ দেখা, তার আগে আমার 3 দিন রক্তবমি হয়ে গেছে। কানাই ডাক্তার আমাকে সংসারের সঙ্গে একেবারে বিচ্ছিন্ন হয়ে থাকবার ব্যবস্থা করেছেন। ভগবানের অসীম দয়ায় তুমি এই ভীষণ রোগের সম্ভাবনা থেকে মুক্তি লাভ করেছ। আমি কি তোমার সঙ্গে
মাখামাখি করে আবার তোমাকে বিপদের মুখে টেনে আনতে পারি? সুতরাং এখন বুঝতে পারছো, সেদিন যা কিছু বলেছিলাম সবই নিজের অসুখের কথা ভেবেই বলেছিলাম। তোমার অসুখের কথা ভেবে সাবধান হয়ে অবিনশ্বর হবে এত সামান্য তোমার অমিয়া নয়। কমলাকে তুমি বিয়ে করায় আমি সত্যি অতিশয় সুখী হয়েছি। এর দ্বারা আমার প্রতি তোমার গভীর প্রেমের মাপ জানতে পেরেছি। কমলার পরিবর্তে তুমি যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করতে, তাহলে ভারী গলে পড়ে যেতাম। এ আমার অন্তরের কথা। মনে যেন ভেবো না যাবার সময়ও চিঠিতে অমিয়া আর একটা অভিনয় করে গেল। এ জন্মে তোমাকে পেলাম না, পরজন্মে যেন পাই, এরকম নাটকে পোনার আবদার তোমার কাছে করলাম না। এ জন্মেই তোমাকে পেয়েছি, তাই আমার এ জন্মের দেবতার পদে প্রণাম জানিয়ে যাচ্ছি। লাবণ্য দিদি আমার অনুরোধ মতো এই চিঠিখানা মৃত্যুর পরদিন ডাকে ফেলবেন। সুতরাং তুমি যখন আমার এই চিঠি পাবে, তখন আমি ইহলোকের কেউ নই। আমার শেষ অনুরোধ, এই চিঠিখানা পড়ে ছিঁড়ে ফেলে কার্বলিক সাবান দিয়ে বেশ করে দুহাত ধুয়ে ফেলো। ইতি, তোমার অমিয়া। প্রবীরের জীবনে চন্দ্র সূর্যের অতিরিক্ত তৃতীয় জ্যোতিষ্ক আবার একবার নিভে গেল। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।